ফেসবুক অথবা ইউটিউব থেকে দেখতেছো। হ্যাঁ, ক্লিয়ারলি শোনা যাওয়ার কথা বা দেখা দেখা যাওয়ার কথা। আজকে ক্লাসে মেইনলি আমরা ঢাকা ভার্সিটি ইউনিটের সামনে কিছুদিন পর পরীক্ষা, আর 2 দিনই আছে বা 3 দিন আছে। যারা যখন ভিডিওটা দেখো বা পরীক্ষার আগের রাতেও ভিডিওটা দেখতে পারো, তুমি পরীক্ষার আগের রাতে দেখো বা পরীক্ষা তুমি যখনই ভিডিওটা দেখো না কেন, তখন আশা করি যে তোমার বায়োলজির প্রিপারেশন 100% হবে ঢাকা ভার্সিটির জন্য। ঢাকা ভার্সিটির জন্য বায়োলজিতে যতটুকু পড়াই দিচ্ছি বা সামনে যতটুকু ক্লাস হবে, পরীক্ষা যখনই আর কারো কোনো প্রবলেম থাকলে আমাকে এই সামনে আমার ফেসবুক লাইভের কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কমেন্ট করতে পারো যে কোনো ধরনের প্রবলেমে। আশা করি সাহায্য করার চেষ্টা করব। আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারাও তো অবশ্যই নিজে কমেন্টে জানাবা কোনো সমস্যা থাকলে বা কোনো প্রবলেম থাকলে। সাহায্য করার চেষ্টা করব যতটুকু পারি আমি, আমার ক্ষেত্রে যতটুকু সম্ভব হয় আমি যতটুকু করার চেষ্টা করব। আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারাও তো অবশ্যই নিজে ঠিক আছে। তাহলে ভাই ক্লাসে চলে যাই। মেইন কথা হচ্ছে আমাদের প্রথমে বোটানি ক্ষেত্রে প্রথমে তোমাকে আগে রিটেন লেখার নিয়মটা বলি। রিটেন যখন লিখতে যাবা, রিটেন কথা নিয়মটা পরে মেইন টেকনিকটা বলি। রিটেন যখন লিখতে যাবা বোটানির ক্ষেত্রে বা কেমিস্ট্রির ক্ষেত্রে বা ফিজিক্সের ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রে, প্রথমে তোমাকে তো আগে একটা খাতা দিবে। ওই খাতা দেওয়ার মানে অবজেক্টিভ খাতা দিবে। ওই এমসিকিউ খাতা দেওয়ার সময় তুমি এমসিকিউ লেখা শুরু করবা। এমসিকিউর জন্য তোমার তো ওই 15 মার্ক করে, যে কয়টা এমসিকিউ 15 মার্ক করে তুমি 4টা সাবজেক্ট দাগাবা, 60টা এমসিকিউ থাকে। ওই মেডিকেলের মতোই টাইমটা থাকে। এমসিকিউ তোমরা এগুলো সবকিছু জানো, মান বন্টন পরীক্ষার আগে নিয়ে এগুলা বেচাল করে লাভ নাই। 60টা এমসিকিউ তুমি দাগাবা, দাগানোর পরে তারপরে তোমাকে রিটেন খাতাটা দিবে, বা অনেক হলের মধ্যে রিটেন খাতাটা আগে দিয়ে দেয়। রিটেন খাতা আগে দিয়ে দিলেও কোনো সমস্যা নাই, রিটেন তো তুমি আগে অ্যান্সার করবে না, যেহেতু এমসিকিউ খাতাটা তোমার আগে নিয়ে নিবে, যেহেতু সবাই ফার্স্ট টাইমে পরীক্ষা দিচ্ছ, এই বিষয়গুলো অবশ্যই জানা দরকার তোমার। তাহলে আবারও বলি, তুমি আগে অবজেক্টিভের জন্য সময় দিবে 60টা এমসিকিউ। আর আমি আশা করি যারা সামনে ভিডিওটা দেখতেছো, বায়োলজি তোমরা সবাই দাগাবা। যারা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট থাকো, মেডিকেল এক্সপিরিয়েন্ট থাকো, যে কোনো এক্সপিরিয়েন্ট, দুইটা এক্সপিরিয়েন্ট দিয়ে তো আসো। আর ভার্সিটি ইউনিটের এক্সপিরিয়েন্ট তো বায়োলজি দাগাবাই। বায়োলজি তোমার হচ্ছে মেইন হাতিয়ার ঢাকা ভার্সিটি ইউনিটের জন্য। কিভাবে মেইন হাতিয়ার? তোমাকে যখন অবজেক্টিভ খাতা দিবে, অবজেক্টিভ খাতা দেওয়ার সময় তোমার তো প্রথমে আগে বায়োলজি দিয়ে শুরু করবা। তাছাড়া কি দিয়ে শুরু করবা? সব থেকে ইজিয়েস্ট এবং সব থেকে কম সময় যেটা লাগে ওটা দিয়ে তোমার পরীক্ষাটা শুরু করা লাগে। সো তুমি আগে বায়োলজিতে 15টা এমসিকিউতে, আর রিটেন 10 কি পাওয়া পসিবল ভাই? না, 15তে 15 এবং 10-এ 10 পাওয়া পসিবল না। আমরা প্র্যাকটিক্যাল কথা বলবো। 15তের মধ্যে তুমি সর্বোচ্চ 12 পাইতে পারো বা সর্বোচ্চ 13 পাইতে পারো, এবং রিটেনের মধ্যে 10-এর মধ্যে 8 অথবা 9 পাইতে পারো সর্বোচ্চ, এবং অপটিমাম পাইতে পারো তোমার 15-এর মধ্যে 10 যদি পাও তাহলে আমি ধরে নিব যে তুমি ভালো ছাত্র, এবং 10-এর মধ্যে রিটেনে 10-এর মধ্যে তুমি যদি 7 পাও তাহলে আমি ধরে নিব তুমি ভালো ছাত্র। মানে তোমার একটা ডিসেন্ট র্যাঙ্ক আসবে ঢাকা ভার্সিটিতে, 800, 500 বা 1000-এর মধ্যে একটা র্যাঙ্ক আসবে। আমরা অবশ্যই সবসময় এখানে কোনো আজগুবি বা কোনো আকাশকুসুম কল্পনা করার চেষ্টা করব না। ডিসেন্ট চিন্তা করব, বাস্তব চিন্তা করব, এবং বাস্তবিক পক্ষে পরীক্ষা দিয়ে আসবো। অযথা চিন্তা করবো না। সো 15তে 15 আমরা কোনোদিনও পাওয়ার ওরকম আশা করবো না, বা পরীক্ষা পরীক্ষা মানে আশা কেন, মানে আবার বললো না যে ভাই আগে যদি আশা মানে আশা হারার কিছু না এখানে। এখানে সবকিছু আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করবো যে কি করা যায়। সেম তাহলে প্রথমে তোমার আগে বায়োলজি দিয়ে শুরু করতে হবে। বায়োলজিটা 15টা এমসিকিউ তুমি খুব তাড়াতাড়ি দেখাবা, মানে মোটামুটি 5 মিনিটের মধ্যে জন্য তোমার বায়োলজি এমসিকিউ দেখানো হয়ে যায়। তারপরে কেমিস্ট্রি এমসিকিউ গুলো তোমার এমন ভাবে পড়ে যাবা যে যাদের মেডিকেল প্রিপারেশন আছে তাদের কেমিস্ট্রি পরীক্ষা খুব ভালো হবে, এটা তুমি ধরে রাখো। কারণ কেমিস্ট্রি সব এমসিকিউ দেখবা যে বইয়ের এমসিকিউ, প্রিভিয়াস এর আসা এমসিকিউ, মানে সব ইজি ইজি। তোমার যদি বেসিক কমন সেন্স থাকে তাহলে তুমি কেমিস্ট্রি কোশ্চেনগুলো পারবা, এতটুকু বিশ্বাস রাখো। বায়োলজির কোশ্চেনগুলো তুমি যদি ভার্সিটি কোশ্চেন ব্যাংক আজকের ক্লাসটা মোটামুটি দেখো, তাহলে বায়োলজির কোশ্চেনগুলো মোটামুটি ম্যাক্সিমাম কোশ্চেন ধরতে পারবে অ্যাটলিস্ট। বায়োলজি দাগাবা, কেমিস্ট্রি দাগাবা, দাগানোর পর তারপরে খুব তাড়াতাড়ি 5 থেকে 12 মিনিটের মধ্যে, মানে 10 থেকে 12 মিনিটের মধ্যে তোমার 30টা এমসিকিউ শেষ করতে হবে বায়োলজি এবং কেমিস্ট্রির। বাকি যে টাইমটা থাকে, বাকি টাইমটা তুমি ফিজিক্স আর ম্যাথের জন্য রাখবা, অথবা ইংলিশের জন্য রাখবা। তোমার যদি ইংলিশের প্রিপারেশন খুব ভালো থাকে তাহলে তো ম্যাথ দাগাবা না তুমি। আর যদি তোমার ম্যাথ মেইন সাবজেক্ট না হয়ে থাকে, ম্যাথ মেইন সাবজেক্ট হলে তো ম্যাথ দাগাতে হবে, ওই আলোচনা আমরা না যাই। তাহলে মূল কথা ছিল এটা। তারপর রিটেনের ক্ষেত্রে, তারপর তোমাকে রিটেন খাতাটা দিবে। রিটেনে প্রত্যেকটাতে 4টা করে রিটেন লেখবা। 4টা করে রিটেন লেখার সময় এখন আবার বায়োলজি আগে দাগাবা না, এখন আবার আগে দাগাবা কেমিস্ট্রি অথবা ফিজিক্সের যে সহজ ম্যাথগুলা। ফিজিক্সের একটা সাপোজ সোজা ম্যাথ দিছে, সোজা ম্যাথ দিলে তোমাকে একটা বর্তনী আঁকায় দিয়ে বলছে যে এই বর্তনীর মধ্যে 200 ভোল্ট যায়, 220 ভোল্ট যায়, এবং কারেন্ট হইতেছে 5 অ্যাম্পিয়ার, এবং এই বর্তনীর মধ্যে রোধ কত। এই টাইপের সোজা সোজা দেখবে যে ইজি ইজি মানে কিছু রিটেন কোশ্চেন পাবা। তারপরে তুমি সরল দোলকের কিছু ইজি ম্যাথ পাবা, যেটা আমরা নেক্সট পরবর্তী ক্লাস আলোচনা করবো ফিজিক্সের ফাইনাল রিভিশন ক্লাসে। তো সরল দোলকের তোমার যদি ম্যাথ থাকে, t = 2π√1 L/G, ওই টাইপের কোনো ম্যাথ থাকে, বা তোমাকে যদি বলে যে
ওইটা আমরা ফিজিক্সের ক্লাসে বিস্তারিত আলোচনা করবো না। সরল দোলকের একটা ম্যাথ দিল, বা তোমাকে যদি বলে যে ভূমি থেকে কত উচ্চতায় বিভবশক্তি গতিশক্তির 3 গুণ হবে, এই টাইপের ইজি ইজি কোশ্চেনগুলো তুমি একদম ধরা কোশ্চেন যেগুলো আসবে পরীক্ষায়, ওগুলো তুমি আগে অ্যান্সার করে ফেলবা রিটেনের ক্ষেত্রে। রিটেন গেল, আমরা চলো সরাসরি এখন পড়ায় চলে যাই বায়োলজির ক্ষেত্রে। এখানে দেখো কোষ বিভাজন চ্যাপ্টারটা অনেক কোশ্চেন আসছে, কোষ বিভাজন, কোষের গঠন টঠন এগুলো থেকে আমরা মূল এমসিকিউ পার্টে চলে যাই। মূল এমসিকিউ পার্টের মধ্যে দেখো তুমি এই সবগুলো এমসিকিউ প্র্যাকটিস করে যাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছিল যে কোন বৈশিষ্ট্যটি আদিকোষীতে অনুপস্থিত থাকে, ইন্ট্রন আদিকোষীতে উপস্থিত। এখন না তুমি না সত্যি কথা বলতে বুঝে বুঝে পড়ার দরকার নেই, তুমি জাস্ট কোশ্চেন সলভ করে করে যাবা সামনের দিকে। তারপর নিচের কোনটি দেহকোষ, দেহকোষ না, দেহকোষ না হচ্ছে আমাদের শুক্রাণু, দেহকোষ না জনন কোষ। এই টাইপের কোশ্চেনগুলো জীবের মৌলিক এবং গঠনগত কাজের একক কি, জীবের মৌলিক গঠনগত কাজের এককে কোষ বলা হয়। উদ্ভিদের বৈজ্ঞানিক নামের ভাষা, এগুলা সিউতে আসছে চিটাগাং ইউনিভার্সিটিতে, তুমি ডিউর গুলা সলভ করে যাবে, আমি ডিউর গুলা সলভ করে দিচ্ছি। আদিকোষের ডিএনএ কেমন থাকে, আদিকোষের ডিএনএ থাকে বৃত্তাকার। আচ্ছা আদিকোষের ডিএনএ থেকে হচ্ছে বৃত্তাকার। তারপর কোশ্চেনটা হচ্ছে কোষের নামকরণ করেন কে, কোষের নামকরণ করেছে রবার্ট। এখানে এই যে এই টাইপের কোশ্চেনগুলো যেগুলো ডিউতে আসছে ওগুলো ভাই সলভ করবো। কোষের নামকরণ করা হচ্ছে রবার্ট হুক। প্রোক্যারিওটিক জীবের উদাহরণ কোনটা, প্রোক্যারিওটিক জীব হচ্ছে তোমার ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এগুলো প্রোক্যারিওটিক জীব। তারপরে স্পেসিস প্ল্যান্টারাম, এটা রচয়িতা থাকে, এটা দেখো কত জায়গায় কত ভার্সিটিতে আসছে, অনেকবার আসতো, আগে আসতো, এখন বর্তমানে আসে ক্যারোলাস লিনিয়াস হচ্ছে স্পেসিস প্ল্যান্টারামের যে রচয়িতা। তার পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তীতে তোমার এখানে আদিকোষী এবং প্রকৃত কোষের মধ্যে যে ডিফারেন্স গুলো থাকে, এখন আমি কয়েকটা ডিফারেন্স যেগুলো দাগে দিব এবং তুমি একটু কষ্ট করে খাতার মধ্যে লিখতে পারো যে এগুলো ডিফারেন্স আসবে পরীক্ষায়। বায়োলজির ক্ষেত্রে সব, রিটেনের ক্ষেত্রে সব ডিফারেন্সই আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আদিকোষী, প্রোক্যারিওটিক এবং প্রকৃতকোষী ইউক্যারিওটিকের মধ্যে ডিফারেন্স, মেইন ডিফারেন্স তুমি কয়েকটা পয়েন্ট খেয়াল করবে, যেমন অবচেষণ ঘটে কোথায়, সবচেষণ ঘটে কোথায়। আমরা জানি প্রকৃতকোষীতে সবচেষণ ঘটে। তারপর আদিকোষীতে রাইবোজোম 70S এবং প্রকৃতকোষীতে 80S, এটা আমরা সবাই জানি। এই যে ডিএনএ একটু আগে বললাম বৃত্তাকার, প্রকৃতকোষীতে প্রোক্যারিওটিকে এবং ইউক্যারিওটিকে ডিএনএ হচ্ছে সূত্রাকার। এই কয়টা পয়েন্ট একটু খেয়াল রাখবো। আর এটা তো প্রথম পয়েন্টে তুমি এমনি পারবা, নিউক্লিয়াস উপস্থিত এবং নিউক্লিয়াস অনুপস্থিত। তারপরে কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি পার্টে, এই পার্টের মধ্যে কয়েকটা সরাসরি এমসিকিউতে চলে যাবা। তাছাড়া ফ্লুইড মোজাইক মডেল, আরেকটা হচ্ছে আইসবার্গ মডেল, এবং আইসবার্গ মডেল সিঙ্গার এবং নিকলসন, এই পয়েন্টটুকু আমরা খেয়াল করব। তারপর এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে, যেমন স্যান্ডউইচ মডেল কোনটা, স্যান্ডউইচ মডেল ভাই ফ্লুইড মোজাইক মডেলই, যেটা দ্বিস্তর বিশিষ্ট মডেল ওইটাই স্যান্ডউইচ মডেল। তার পরবর্তীতে প্লাজমা ডেজমাটা কি, প্লাজমা ডেজমাটা হচ্ছে তোমার অন্তঃকোষীয় সাইটোপ্লাজমের সংযোজন। প্লাজমা ডেজমাটা দুইটা কোষ প্রাচীরের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা বা পিঠ জোড়া বা প্লাজমা ডেজমাটা বলা হয়। তার পরবর্তীতে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক এককে কি বলা হয়, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক এককে বলে মাইসিলি। তারপর এখান থেকে এই টাইপের কোশ্চেন, সিঙ্গারো এবং নিকলসনের হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। তারপর এখান থেকে বেশ কয়েকটা নাম আছে, যেমন রাইবোজোমের নাম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, গোলগি বডির নাম হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, ডিকটাজোম, ইডিওজোম, লাইপোকন্ড্রিয়াম কোষে ট্রাফিক পুলিশ, লাইসোজোম হচ্ছে আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড বলা হয় একে। এটা কাজ কি, সহগ্রাসী বা অটোফ্যাগি, ফ্যাগোসাইটোসিস এদের কাজ। তারপর এখান থেকে রাইবোজোমের মেইন কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। গোলগি বডির মেইন কাজ হচ্ছে, যেহেতু এটা প্রোটিন সংশ্লেষ করে রাইবোজোম, তাহলে গোলগি বডি বাকিটুকু কাজ করে। গোলগি বডি অপ্রোটিন জাতীয় খাবারকে পরিশোষণ করে, যেমন লিপিড। তাহলে লিপিড সংশ্লেষ করা কার কাজ, এটা কিন্তু সবথেকে বেসিক একটা কোশ্চেন। লিপিড সংশ্লেষ করা হচ্ছে গোলগি বডির কাজ। তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পার্টের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিপিড, প্রোটিন সবকিছুই অন্তঃবাহক হিসেবে কাজ করে। এই এমসিকিউটাও আসার মতো, অন্তঃবাহক। রাইবোজ এবং গ্লাইকোজোমের ধারক কোনটা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোষের পরিবহন তন্ত্র কাকে বলা হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে। আশা করি এই কোশ্চেনগুলো যেন পারো তুমি। তারপরে মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়, কারণ এখানে গ্লাইকোলাইসিস ব্যতীত বাকি যে শ্বসনে 4টা ধাপ হয়, শ্বসনে 4টা ধাপ সংঘটিত হয়। গ্লাইকোলাইসিসে 6 অণু এটিপি তৈরি হয় এবং বাকিটা 30 অণু এটিপি, টোটাল 36 অণু এটিপি তৈরি হয়। এই 36 এর মধ্যে 30টা অণু এটিপি তৈরি হয় তোমার মাইটোকন্ড্রিয়াতে, যার কারণে আলটিমেটলি বলা যায় মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস। এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে, মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়। তারপর ভাই ডিম্বাণু এবং শুক্রাণু গঠনে সাহায্য করে কে, মাইটোকন্ড্রিয়া। কোষের অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এখান থেকে আর কিছু নাই।
তারপর মেন কথায় আসি, দেখো শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে গোলগি বডি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি গোলগি বডি, তারপর শর্করা তৈরির কারখানা আবার ক্লোরোপ্লাস্ট। এই টাইপের যে কিছু কিছু ভেজাল কোশ্চেন আছে, এটা তোমার কিন্তু বইতেই দেওয়া আছে, ওই বইয়ের এই কোশ্চেনগুলো যেন ভুল না হয়, কোনো রকম করেও যেন ভুল না হয়। তারপর কোষীয় কঙ্কাল কোনগুলো? কোষীয় কঙ্কাল হচ্ছে এই যে মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেল স্কেলিটন যেগুলো বলে। পারক্সিজম, এটার মধ্যে ক্যাটালাইজ এনজাইম থাকে, শুধু শুধু পয়েন্টটা শিখে যাবো। তারপর গ্লাইকোজোমের কাজ হচ্ছে অঙ্কুরোদ্গমন প্রক্রিয়ায় ভূমিকা রাখে। তারপর কোষ গহ্বর কি করে? কোষ গহ্বর কোষের পিএইচ রক্ষা করে, এবং কোষ গহ্বরের ধরে নাও এটা সেল, সেলের মাঝখানে কোষ গহ্বর এবং কোষ গহ্বরের বাইরে যে একটা পর্দা থাকবে, ওই পর্দাকে বলা হয়েছে টোনোপ্লাস্ট। সাপোজ এই যে একটা পর্দা কোষ গহ্বরের বাইরে, এটাই হচ্ছে টোনোপ্লাস্ট। ওকে, তারপর সামনের দিকে আসি। সাইটোজোল শব্দটি প্রথম ব্যবহার করেন কে? নো প্রবলেম, নট নেসেসারি আমাদের পড়া এটা। তারপর কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলা হয়? দেখছো এই টাইপের প্রশ্ন আসছে রাজশাহী ইউনিভার্সিটিতে। সেম ভাবে রাজশাহী ইউনিভার্সিটিতে আর একটা কোষের রান্নাঘর কাকে বলা হয়? সো কোষের রান্নাঘর কাকে বলা হয়, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলে, এগুলো যেন আমরা মোটামুটি পারি। তাহলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হচ্ছে গোলগি বডি এবং কোষের রান্নাঘর হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ওকে, তারপর এখান থেকে প্রাণীর কোষের সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা? এটাও কিন্তু আজিবুর স্যারের বইয়ের এমসিকিউ। সর্ববৃহৎ অঙ্গাণু হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড তো এখানে অপশনে দেওয়া নাই, নিউক্লিয়াস দেওয়া। সর্ববৃহৎ অঙ্গাণু প্রাণী কোষে দেওয়া, আচ্ছা সরি, প্রাণী কোষে দেওয়া যেহেতু, সো এখানে আমাদের আসবে নিউক্লিয়াস। প্রাণী কোষের সব থেকে বড় অংশ হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, লিপোপ্রোটিন দ্বারা গঠিত হয় কোনটি? লিপোপ্রোটিন দ্বারা গঠিত হয় হচ্ছে ক্লোরোপ্লাস্টের ল্যামিলা। এই টাইপের প্রশ্নগুলা দেখছো মানে একটু কঠিন টাইপের প্রশ্ন, এগুলা তুমি কিছু প্রশ্ন আসলে স্কিপ করবা, দেখারও দরকার নাই। আবার রিটেন আবার স্কিপ করতে যাও না, রিটেন অবশ্যই দেখাবো। তারপর সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুর নাম কি? ক্লোরোপ্লাস্ট। এই যে যেটা বলছিলাম, এটা হচ্ছে আসলে উদ্ভিদের, অবশ্যই উদ্ভিদের মধ্যেই তো থাকবে। তোমাকে না বেসিক প্রশ্ন করবে উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে ভর্তি ডিফারেন্সটা কি, উদ্ভিদে প্লাস্টিক থাকে, প্রাণীতে প্লাস্টিক থাকে না, সেন্ট্রিওল কোথায় থাকে, সেন্ট্রিওল কোথায় থাকে না, এই টাইপের কোশ্চেন। তারপরে আদিকোষের রাইবোজোমে কোন প্রকৃতির? আদিকোষ থাকে হচ্ছে 70s, আর প্রকৃত কোষ হচ্ছে 80s। এগুলো মোটামুটি পারা যাবে। আমরা ঢাকা ভার্সিটি কিছু কোশ্চেন দেখি। আচ্ছা, প্রোটিন সংশ্লেষ করে কে? রাইবোজোম। কত জায়গায় আসছে একটা একটা কোশ্চেন, যেটা হচ্ছে কোন দিকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। প্রোটিন ফ্যাক্টরি অবশ্যই তো রাইবোজোমকে বলা হবে, আর তো কিছু নাই। প্রোটিন ফ্যাক্টরি হচ্ছে রাইবোজোম। তারপর কোন ধাতব আয়নটি রাইবোজোম অনুপস্থিত? এগুলো আবার কেমন কোশ্চেন? এই কোশ্চেনগুলো একবার জাস্ট দেখে যাবে। আয়রন খুব নট নেসেসারি আমাদের জন্য, এতটাও ইম্পর্টেন্ট না। ঢাকা ভার্সিটির একটা আসছিল 2017 এবং 18 সালে। নিম্নের কোনটি মাইটোকন্ড্রিয়ার দ্বিস্তর আবরণের মধ্যখানে থাকে? কোএনজাইম। রাইবোজোমের গঠন হলো, রাইবোজোমের গঠন হিস্টোন, ডিএনএ, আরএনএ। রাইবোজোমের মধ্যে থাকবে প্রোটিন এবং আরএনএ। রাইবোজোমের আর আছে, আরএনএ এর আর আছে, সো আর দিয়ে শুরু সবকিছু। রাইবোজোম আর দিয়ে শুরু, সো রাইবোজোমের মধ্যে প্রোটিন আরএনএ থাকে রাইবোজোমের মধ্যে, এতটুকু জন্য আমরা পারি। তারপর স্বেচ্ছার জাতীয় পদার্থ সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট কোনটি? স্বেচ্ছার জাতীয় সঞ্চয়কারী, এটা ঢাকা ভার্সিটিতে আসা কোশ্চেন, অ্যামাইলোপ্লাস্ট। তারপর ইলায়োপ্লাস্ট হচ্ছে স্নেহ জাতীয় খাবার পরিশোষণ করে বা সঞ্চয় করে, এবং অ্যালিউরোপ্লাস্ট হচ্ছে প্রোটিন জাতীয় খাবার। তারপর রাইবোজোমের মধ্যে 50s এবং 30s সাব ইউনিট একত্রিত হয়ে কি গঠন করে? রাইবোজোমের মধ্যে 70s গঠন করে, কারণ আমরা জানি 70s হচ্ছে আদিকোষী। আদিকোষী 70s কে যদি তুমি ভাঙো তাহলে 50s প্লাস 30s আসবে। আর যদি প্রকৃত কোষে মানে 80s কে যদি ভাঙো, কোথায় 80s কে যদি ভাঙো তাহলে আসবে হচ্ছে 60 প্লাস 40, তাই না? 60s প্লাস 40s। আশা করি এগুলো পারবো। তারপরে কোনটি কোষের জীবাণু ধ্বংসকারী এবং অন্তঃকোষীয় বিভাগে সাহায্য করে? এটা আমরা সবাই মোটামুটি পারবো, লাইসোজোম। লাইসোজোমকে বলা অটোফ্যাগি। তাহলে দেখছো বেসিক এই কোশ্চেনগুলো আমরা যেন মোটামুটি পারি। নিউক্লিয়াস পার্টের মধ্যে কি কি পড়া যায়? নিউক্লিয়াস মধ্যে ঢাকা ভার্সিটিতে 23-24 সালে একটা কোশ্চেন আসছে গত বছরই, যে নিচের কোনটিতে নিউক্লিয়াস বিহীন? সিগনল। সিগনলে নিউক্লিয়াস থাকে না, কোন কোন জায়গাতে নিউক্লিয়াস থাকে, কোথায় নিউক্লিয়াস থাকে না, এই টাইপের কোশ্চেনগুলো যেন মোটামুটি আমরা পারা যায়। তারপরে কোষের পুনঃগঠন অঞ্চল কোনটা? কোষের পুনঃগঠন অঞ্চল হচ্ছে গৌণকুঞ্চন, সেকেন্ডারি নিউক্লিয়াস। কোনটি উদ্ভিদ কোষের নিউক্লিয়াস থাকে না? কোন উদ্ভিদ কোষে সিগনলে নিউক্লিয়াস থাকে না? দেখছো একই কোশ্চেন রাজশাহী ভার্সিটিতে আবার 23-24 আসছে, ঢাকা ভার্সিটিতেও 23-24 আসছে, সেম কোশ্চেন দেখছো রিপিট হয়েছে। আবার এই কোশ্চেনটাই কোনো না কোনো বার রিপিট হওয়া কোশ্চেন, মানে গত কয়েক বছর আগে আসা কোশ্চেনই। সো সো তোমার এটা মনে রাখতে হবে যে আমার এই আশা কোশ্চেনগুলো আমরা যেন খুব ভালো মতো বাইরে আসতে পারি পরীক্ষার হলে। তারপর এখান থেকে আর মোটামুটি কিছু নাই ইম্পর্টেন্ট কিছু, তুমি এগুলো একটু দেখে রাখবো সবগুলো এমসিকিউ। পেঁয়াজের বৈজ্ঞানিক নাম এলিয়াম কেপা।
তারপর পার্টে কয়টা ক্রোমোজোম থাকে, কয় জোড়া চাইছে নাকি কয়টা, পার্টে ক্রোমোজোম সংখ্যা কয়টা, এটা হচ্ছে 14টা। তারপর কোন জীবে মানুষের সমসংখ্যক ক্রোমোজোম থাকে, রেশম পোকাতে, রেশম পোকাতেও 46টা ক্রোমোজোম থাকে। তারপর বহুনিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে কি বলা হয়, বহুনিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে বলা হয় সিনোসাইটিক এবং উদ্ভিদ কোষকে বলা হয় প্লাজমোডিয়াম। এরকম একটা লাইন লেখা আছে না, হ্যাঁ আজিবুস স্যারের বইতে আছে, একাধিক নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইটিক, স্লাইম মোল্ডের কোষকে বলা হয় প্লাজমোডিয়াম। আচ্ছা সমস্যা নেই, এটা সিনোসাইটিকই দাঁড়ায় নাকি, প্রাণী কোষকে বলা হয় সিনোসাইটিয়াম। বহুনিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষ বলছে তো, এখানে সিনোসাইটিয়াম ওইভাবে দেওয়া নাই, যার কারণে যেটাই হোক যেটা দেওয়া অ্যান্সার ওইভাবে পড়ে যাবো। একটা এমসিকিউর পেছনে এতক্ষণ টাইম দিবা না তুমি, কারণ তোমার সময় নেই পরীক্ষার আগে পড়ার এত। তারপরে ক্রোমোজোম আবিষ্কার করেন কে, এই টাইপের প্রশ্ন কতবার আসছে, আর এটা এবার আসতে পারে, স্ট্রাসবার্গার। তারপর তারপর এখান থেকে আর ডিওর জন্য ইম্পর্টেন্ট খুব একটা নাই। আচ্ছা দেখো তো, এই জিনিসটা মনে আছে না যে নাইট্রোজেন বেস হইতে পারে দুই রকমের, একটা হচ্ছে পিউরিন বেস এবং পাইরিমিডিন বেস। পিউরিন বেস গুলো কি কি, পিউরিন বেস হচ্ছে সিটি, সিটি, এবং পাইরিমিডিন বেস হচ্ছে এ আর এজি। এখন আরএনএ তে থাকে, আচ্ছা এটা কি ভুলভাল, আচ্ছা 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 আচ্ছা, এটা তো সরি, পাইরিমিডিন বেস হচ্ছে এজি, হ্যাঁ ঠিক আছে। আর আরএনএ এর মধ্যে হিসাবটা আলাদা, আরএনএ এর মধ্যে টি এর পরিবর্তে থাকবে ইউরাসিল, থাইমিন এর পরিবর্তে ইউরাসিল, এতটুকু আমরা মাথায় রাখবো। এবং পেন্টোজ সুগার আবার দুই রকম হয়, ডিঅক্সিরাইবোজ এটা ডিএনএ তে থাকে এবং রাইবোজ সুগার থাকবে আরএনএ তে। তাহলে তোমাকে যদি বলে একটা নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচারটা কি, একটা নিউক্লিক অ্যাসিডের স্ট্রাকচার তুমি আঁকবে এইভাবে, তাহলে একটা নিউক্লিক অ্যাসিডের মধ্যে থাকবে হচ্ছে নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার এবং ফসফেট। এই ফসফেট অংশটুকু বাদ দিলে বাকি যে নাইট্রোজেন বেস এবং রাইবোজ সুগার, এই দুটার মধ্যে ডিফারেন্সিয়েট করা যায় ডিএনএ এবং আরএনএ এর মধ্যে। তোমার পরীক্ষা দেখবে যে এবার বসতে বসতে দিয়ে দিচ্ছে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য কি, দুইটা পার্থক্য এখানে পাইলা। একটা পার্থক্য নাইট্রোজেন বেসের মধ্যে হয়, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, আরএনএ এর মধ্যে আরেকটা পার্থক্য ডিঅক্সিরাইবোজ সুগার থাকে হচ্ছে ডিএনএ তে, রাইবোজ সুগার থাকে হচ্ছে আরএনএ তে। ডিঅক্সিরাইবোজ সুগার হচ্ছে একটা পেন্টোজ সুগার, পেন্টোজ মনোস্যাকারাইড। তারপর হ্যাঁ সামনের দিকে আসে, সামনের দিকে হচ্ছে এই ডিএনএ এর যে গঠনটা, এটাও আসতে পারে, ডিএনএ এর গঠন ব্যাখ্যা করো, বা ডিএনএ এর গঠনের চিত্র ব্যাখ্যা করতে বলে চিত্র পাশে আঁকাতে পারো, তাহলে আরো ভালো মার্ক পাবো। ডিএনএ গঠন ব্যাখ্যা করতে বলে তোমার প্রথমে কথা বলতে হবে যে ডিএনএ এর হেলিক্সের ব্যাস 20 অ্যাংস্ট্রম। হেলিক্সের কথাটা মনে আছে তো আশা করি, আমি ডাবল হেলিক্সের জাস্ট নমুনা আঁকলাম, হেলিক্সের ব্যাসে এখানে 20 অ্যাংস্ট্রম। তারপর ডিএনএ এর একটা হেলিক্সের মধ্যে 10টা তোমার এরকম হাইড্রোজেন বন্ধনই থাকে, তাহলে টোটালটা মিলে যদি 34 অ্যাংস্ট্রম হয়, তাহলে একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ি পর্যন্ত দূরত্ব হবে 3.4 অ্যাংস্ট্রম। এই দুইটা কথাই বা তিনটা কথা মাথায় রাখবো, তাহলে এক জোড়া মনোনিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম, এতটুকের কথাকে ইন্ডিকেট করলাম। তারপর একটা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম, প্রতিটি ঘূর্ণনের মনোনিউক্লিওটাইডের সংখ্যা হচ্ছে 10টা, তাহলে এখানে টোটাল আসবে 10টা মনোনিউক্লিওটাইড। প্রতিটি প্যাচে হাইড্রোজেন বন্ধন সংখ্যা হচ্ছে 25টা। এতটুকু আমরা মোটামুটি পারি, এবং এগুলো তো পারবাই, সি এর সাথে যে জি ট্রিপল বন্ড এবং এর সাথে টি ডাবল বন্ডে যুক্ত থাকে, এগুলো বেসিক জিনিসগুলো আর আলোচনা না করি। আচ্ছা ডিএনএর কাজ কি, ডিএনএর কাজ আমরা বানায় লিখতে পারবো পরীক্ষার হলে, যে ক্রোমোজোমের গাঠনিক উপাদানের বিষয়ে কাজ করে, বংশগতির আণবিক ভিত্তি, জীবের পরিবৃত্তি মিউটেশনের ভিত্তি হিসেবে কাজ করে। তারপর আরএনএ এর কাজ কি, আরএনএ হচ্ছে বংশগতির উপাদান, কিছু কিছু আরএনএ ভাইরাস বা কিছু কিছু আরএনএ ভাইরাসের মধ্যে, যেমন টিএমবি ভাইরাসের মধ্যে আরএনএ বংশগতির বাহক হিসেবে কাজ করে। এই টাইপের কোশ্চেনগুলো মোটামুটি আমরা বানায় লিখতে পারবো। এই যে ডিএনএ এবং আর এর মধ্যে ডিফারেন্স, তোমার পরীক্ষা এটা মাস্ট আসবে, যে দুইটা আমি তো ডিফারেন্স দুইটা বলছি, আরেকটা ডিফারেন্স তো একদম ইজি, ডিএনএ তো ডিএনএ দুই, দুই মানে দুইটা সুতা, দ্বিসূত্রক, আরএনএ একটা সুতা। ডিএনএ থাইমিন থাকে, আরএনএ ইউরাসিল থাকে। ডিএনএ তে তোমার কোনো প্রকার ভেদ নেই, আরএনএ আবার 5 প্রকার, এটা কিন্তু বইয়েরই একটা ছক, টিআরএনএ, আরআরএনএ, মাইনর আরএনএ, জিআরএনএ, মাইনর আরএনএ, আর তো রাইবোজোমাল আরএনএ, আর এটা হচ্ছে মাইনর আরএনএ। তাহলে ভাগ থাকে ভাগ থাকে না, তো মানে লিখতে লিখতে তুমি পাইরা যাবে এগুলো, আশা করি পারবা। তার পরবর্তী টপিক, নিউক্লিক অ্যাসিডের পুনরাবৃত্ত একক কোনটি, ঢাকা ভার্সিটিতে আসছে। নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিড পুনরাবৃত্ত একক কোনটি। এখন দেখো এটা যদি অপশন ইলিমিনেট করতে চাও, তাহলে কিন্তু এই পেপটাইড, নাইট্রোজেন বেস, নিউক্লিওসাইড এগুলো অপশনে আসার কথা না, নিউক্লিওটাইড একমাত্র পরিপূর্ণ অপশনে দাগ আসবে, নিউক্লিওটাইড। ওকে, নিউক্লিক অ্যাসিডের পুনরাবৃত্ত একক
যাই হোক, নিউক্লিক অ্যাসিড অসংখ্য নিউক্লিওটাইডের পুনরাবৃত্তি মাধ্যম দ্বারা তৈরি। এটা মনে হয় বইয়ের একটা লাইন থেকে তুলে দিছে। এটাও দেখো জিওতে আসছে, এটা ইজি কোশ্চেন। প্রতি ঘূর্ণনের দৈর্ঘ্য কত মিলিমিটার? 3.4, 34 অ্যাংস্ট্রম। তাহলে 34 অ্যাংস্ট্রমই মানে তো 3.4 মিলিমিটার। ডিএনএ এর প্রতি ঘূর্ণনে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা কত? প্রতি ঘূর্ণনে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা হচ্ছে 25টা। হ্যাঁ 25টা, ঠিক আছে, এটাও বইয়ের একটা লাইন, নো প্রবলেম। তারপর ডিঅক্সিরাইবোজ সুগারে অক্সিজেন অনুপস্থিত থাকে দ্বিতীয় কার্বনে। হ্যাঁ, ডিঅক্সিরাইবোজ সুগারে 2 নম্বর কার্বনে হাইড্রোক্সিলের পরিবর্তে শুধুমাত্র অক্সিজেন থাকে, শুধুমাত্র হাইড্রোজেন থাকে, অক্সিজেন না। আচ্ছা, তারপর এখান থেকে কিছু নাই। ইন্টিকোডন পাওয়া যায় কোথায়? টিআরএনএ তে ইন্টিকোডন পাওয়া যায়। আর তারপর ডিউতে আসার মতো কোশ্চেন এখান থেকে এই গুচ্ছ 19-20 একটা কোশ্চেন আসছে যে ডিএনএ এর একক কি? ডিএনএ একক হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডই হচ্ছে নিউক্লিক অ্যাসিডের একক। ডিএনএ আর আরএনএ কিন্তু নিউক্লিক অ্যাসিড। ডিএনএ ডাবল হেলিক্সের 2টি স্ট্র্যান্ডের মধ্যবর্তী দূরত্ব কত? এগুলা পারা যাবে, এগুলো ঢাকা ভার্সিটিতে আসা কোশ্চেন। তো 2 মিলিমিটার। 2 মিলিমিটার অ্যান্সার দেওয়া। ডাবল হেলিক্সের 2টি স্ট্র্যান্ডের মধ্যবর্তী দূরত্ব, তার মানে বুঝাচ্ছে এই যে এটা। দেখছো কি টাইপের কোশ্চেন? ডাবল স্ট্র্যান্ডের মধ্যবর্তী দূরত্ব 20 অ্যাংস্ট্রম। 20 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 2 মিলিমিটার। সো খুব কেয়ারফুলি পরীক্ষার হলে অ্যান্সার করিও ভাই। নিচের কোনটি সঠিক? এই সঠিক টাইপের এগুলো পারা যাবে। এর সাথে টি ডাবল বন্ড এবং সির সাথে জি ট্রিপল বন্ড। তারপর এখান থেকে আর কিছু নাই, পারা যাবে বাকিগুলো। তারপরে দেখো মেইন টপিকটা ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন। প্রথম হচ্ছে ট্রান্সক্রিপশন পার্টে ডিএনএ থেকে ডিএনএ তৈরি প্রক্রিয়াকে বলে রেপ্লিকেশন, এটা আমরা জানি সবাই। এবং রেপ্লিকেশনের সময় অনেকগুলো এনজাইম কাজ করে, যেটার মধ্যে মেইন এনজাইম হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম। তাহলে লিখিয়ে দিই ডিএনএ পলিমারেজ। তারপর ডিএনএ থেকে এমআরএনএ যখন তৈরি হবে সেটাকে বলে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াতে লাগে হচ্ছে এমআরএনএ আর আরএনএ পলিমারেজ। আচ্ছা, তারপরে এমআরএনএ থেকে প্রোটিন যখন তৈরি হবে সেটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনের এনজাইম লাগে আর টিআরএনএ সিনথেজ এনজাইম, অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেজ। এই এনজাইমটা লাগবে, আশা করি পারা যাবে। তার পরবর্তী টপিকে আসি। এই যে যে কয়টা মানে কথা বলতেছিলাম যে এক একটা ডিএনএ থেকে ডিএনএ বা ডিএনএ রেপ্লিকেশনের সময় বেশ কয়টা এনজাইম কাজে লাগে। ওই কয়টা এনজাইমের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম 3, যেটা ডিএনএ কে প্রুফ রিডিং করে এবং 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে পরিপূরক স্ট্র্যান্ডকে যুক্ত করে। পরিপূরক স্ট্র্যান্ডকে যুক্ত করার মাধ্যমেই তো আলটিমেটলি ডিএনএ রেপ্লিকেশন হবে। তারপরে লাইগেজ এনজাইমের কাজ কি খণ্ডকে পরিপূরক স্ট্র্যান্ডের সাথে যুক্ত করে দেয়। ডিএনএ পলিমারেজের কাজ কি? প্রাইমারকে ডিএনএ দ্বারা প্রতিস্থাপন করে দেয়। এতটুকু পারা যাবে, এখান থেকে আর কিছু পড়ার কিছু নাই। রেপ্লিকেশন থেকেও আর এখান থেকে আর কিছু নাই। তারপর মেইন কথা হচ্ছে ডিএনএ হেলিকেজের কাজ কি? হেলিক্সের প্যাচগুলোকে খুলে দেবে। দেখো হেলিকেজের হ, হেলিক্সের প্যাচের হ। তারপর নিচের কোনটি ডিএনএ প্রতিলিপনে লাইগেজ এনজাইম কাজ করে? লাইগেজ এনজাইমের কাজ হচ্ছে উপযোগী খণ্ডকে পরিপূরক স্ট্র্যান্ডের সাথে যুক্ত করা। তাহলে তুমি 3টা এনজাইমের কাজ করবে, ডিএনএ পলিমারেজ, লাইগেজ, হেলিকেজ। আর কোনো এনজাইমের নাম পড়ার কোনো দরকার নেই, পারা যাবে আশা করি। ঠিক আছে, তারপরে নিচের দিকে যাই। এখানে আর কিছু নাই, আর কিছু নাই। ডিএনএ প্রতিলিপনের কাজের মধ্যেও কিছু নেই, একই কথা। দেখো এই দুইটা কোশ্চেন অনেকবার অনেক জায়গায় আসছে। মানব জিনোমের কার্যকলের সংখ্যা কত? এখানে অ্যান্সার এ দেওয়া 3 মিলিয়ন। এবং পেপটাইটিস ট্রান্সলেশনের জন্য টার্মিনেশন কোডন কোনটা? এই টার্মিনেশন কোডন কোনটা এবং যে শুরুর কোডন যেটা প্রারম্ভিক কোডন কোনটা, এই দুইটা কোডনের নাম শিখতে হবে আমাদের। তাহলে 3টা আছে টার্মিনেশন কোডন এবং প্রারম্ভিক কোডন আছে একটা। এটা একটু জিনিসটা বোঝার চেষ্টা করো। ধরো এমআরএনএ খণ্ডকে একটা, এমআরএনএ খণ্ডকের মধ্যে 3টা করে কোডন, মানে 3টা করে বেস প্লেট থাকে। 3টা বেস প্লেটের মধ্যে তোমার একটা করে প্রোটিন এসে যুক্ত হবে। এখানে একটা প্রোটিন, এখানে একটা প্রোটিন, এখানে একটা প্রোটিন। এখন শুরু হবে কিভাবে ট্রান্সলেশনটা? শুরু হবে যদি তোমার এই ট্রিপল বেস প্লেটের মধ্যে ইউজি পাও। ইউজি এই এরকম যদি তুমি একটা মানে কম্বিনেশন খুঁজে পাও তাহলে এওজি দিয়ে আমরা বুঝাবো মেথিওনিন অ্যামিনো অ্যাসিড।
আর যদি শেষ হবে কিভাবে, তাহলে টার্মিনেশন মানে তো শেষ হওয়া, শেষ হবে ইউএএ, ইউএজি, ইউজিএ, এই তিনটা দিয়ে তোমার শেষ হবে। বিক্রিয়া শেষ হবে না, পুরা ট্রান্সলেশনটাই শেষ হবে। ট্রান্সলেশনের সময় এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। তাহলে শুরুর কোডন কোনটা, ইউজি, এবং শেষ কোডন কোনটা, এই তিনটা। তারপর কোষ বিভাজন চ্যাপ্টারে চলে যাই। কোষ বিভাজনের মধ্যে ঢাকা ভার্সিটিতে প্রিভিয়াস ইয়ারে আসার মতো ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এটা দেখো, কোষ চক্রে সংশ্লেষ দশা, সংশ্লেষ দশা বলতে এস দশা, তিনটা দশা আছে। পুরাটা যদি কোষচক্র হয়, কোষচক্রের মধ্যে প্রায় 95% হয় তোমার মাইটোসিস এবং 95% ইন্টারফেস। 95% ইন্টারফেসের মধ্যে আবার তিনটা ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে G1, S আর G2। এখন এটা হচ্ছে 30 থেকে 40, 30 থেকে 50, 10 থেকে 20, এই তিনটা পয়েন্ট আমরা মনে রাখবো। ওকে, তাহলে এস দশা মানে সংশ্লেষ দশা 30 থেকে 50। তারপর ডিএনএ অনুলিপন সম্পন্ন হয় কোথায়, এস দশায়। এই তিনটার কাজ কি, এই জীবনের কাজে থেকে এস দশার কাজটা বারবার আসে, তো তার জন্য এস দশাটা শুধু শিখো যে এস দশা হচ্ছে ডিএনএ কে প্রতিলিপনে সাহায্য করবে, মানে সংশ্লেষ করবে এস দশা। তাহলে তাহলে এতটুকু পারা যাবে। তারপরে ভাইয়া এখান থেকে একটা রিটেন আসছিল যে কোষ বিভাজনের প্রস্তুতি পর্যায়ে বলতে কি বোঝায়। এটা রাজশাহী ভার্সিটিতে একবার রিটেন আসছিল, তুমি বানাই লিখতে পারবো না, কোষ বিভাজনের প্রস্তুতি পর্যায়ে কিভাবে ব্যাখ্যা করা যায়, মানেই তো লেখা যায়। প্রস্তুতি পর্যায়ে হচ্ছে মাইটোসিস ধাপের আগের যে পর্যায়ে 95% জুড়ে হয়, প্রস্তুতি পর্যায়ে তিন ভাগে ভাগ করা যায়, G1, S, G2। তারপরে পারলে G1, S, G2 এর মধ্যে একটা করে মানে পয়েন্ট লিখে দিলা। সাইক্লিন সিডিকে তৈরি হয় G1 এ, এস দশায় তৈরি হচ্ছে সংশ্লেষ হয় এস দশায়। তারপর G2 দশায় কি হয় ওইটা লিখে ফেললা আর কি। G2 দশায় ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর নামে একটা টার্ম আছে, ওইটা তৈরি হয়। তাহলে এতটুকু পর্যন্ত পারা যাবে। ইন্টারফেজ এবং এমফেজ, এমফেজ মানে মাইটোটিক ফেজ। এমফেজকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, কিরিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। ওকে, তাহলে এই সামনের পার্টে চলে যাই। তাহলে কিরিওকাইনেসিসের ধাপগুলোর মধ্যে প্রোফেজ, প্রোমেটাফেজ, এটা কি এমন কেন, ঠিক আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, আরেকটা হচ্ছে লাস্টের টেলোফেজ। টেলোফেজ কোথায়, লাস্টে একবার দিছে টেলোফেজ। আচ্ছা, এটা কোন সিরিয়ালে দিছে, এটা আমাদের নট নেসেসারি, আমরা যা পারি তাই মোটামুটি পারা যাবে। অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় ক্যান্সার, এবং অনিয়ন্ত্রিত মাইটোসিস হয় P53 নামক প্রোটিনের বিভাজন হতে বিরত রাখে, মানে P53। তাহলে যদি তোমার একটা কোষ বিভাজিত হতেই থাকে, P53 যদি ডিফেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু কোষচক্র বিনষ্ট হবে, এবং কোষচক্র বিনষ্ট হওয়ার পরে আলটিমেটলি অস্বাভাবিকভাবে গ্রোথ হইতে থাকবে এবং ক্যান্সার তৈরি হবে। এই পয়েন্টটাও যেন আমরা পারি এবং রিটেন আসতে যেন পারি। আমি এত কথা বলতেছি কারণ হচ্ছে রিটেনের জন্য কিছু না কিছু লিখে আসতে পারি। তোমাকে বলতে পারে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন বলতে কি বুঝো, সো আশা করি পারবা। বা অনিয়ন্ত্রিত কোষ বিভাজনে মাইটোসিস ধাপের গুরুত্ব ব্যাখ্যা করো, এই টাইপের প্রশ্নগুলো যেন আমরা পারি। তাহলে P53 ভূমিকা কি, কোষ বিভাজন হতে বিরত রাখা, মানে অনিয়ন্ত্রিত ভাবে কোষ বিভাজন হতে বিরত রাখা। এই টাইপের কোয়েশ্চেন গুলা পারবো এগুলো। বাকিগুলা দেখো, VLGI এটা কখন দেখা যায়, অ্যানাফেজ ধাপে দেখা যায়, এটা সবাই আমরা জানি। তারপর মাইটোসিস কোষ বিভাজনের সময় সব থেকে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা, প্রোফেজ। তারপর মেটাফেজ ধাপে কি ইম্পর্টেন্স আছে, মেটাফেজ ধাপের মধ্যে কোষগুলোর মধ্যে সব থেকে বেশি খাটো এবং মোটা দেখা যায়। তারপর আরো কয়েকটা পয়েন্ট বলি, দেখো, ক্রোমোজোমের নৃত্য দেখা যায় প্রোমেটাফেজ ধাপে, স্পিন্ডল যন্ত্রে তৈরি হয় কোন ধাপে, প্রোফেজ ধাপে তৈরি হতে থাকে, এবং প্রোমেটাফেজ ধাপে ভালো মতো স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। তারপর মেটাফেজ ধাপে বিষুবীয় অঞ্চলে মেটাকাইনেসিস দেখা যায়, সুপার কয়েলিং দেখা যায়। অ্যানাফেজ ধাপে VLGI দেখা যায়। VLGI মানে কি, মেটাসেটিক, সাবমেটাসেটিক, অ্যাক্টোসেটিক, টেলোসেটিক, এই চারটা পয়েন্ট যেন মাথায় থাকে। তার পরবর্তীতে মিওসিস ধাপে, মিওসিস ধাপের মধ্যে তোমার কি টাইপের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এই যে মিওসিস ধাপের মধ্যে তোমার আগে মিওসিসের যে ছকটা আছে ভাই, ছকটা একটু মাথায় রাখলে ভালো হয়। আমি দেখো ছকটা বলে দিচ্ছি। মিওসিস ধাপকে চারটা ভাগে ভাগ করা যায়, প্রথমে ইন্টারফেস, তারপরে মিওসিস 1, তারপরে আরেকটা ইন্টারফেস, তারপরে মিওসিস 2। মিওসিস 1 কে আবার ভাগ করা যায় চারটা ভাগে, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। প্রোমেটাফেজ ধাপটা নাই এখানে। প্রোফেজ 1 কে আবার পাঁচটা ভাগে ভাগ করা যায়। এই পাঁচটা ভাগ নিয়ে কথা বলছি, উপধাপগুলো যেগুলো, এই যে প্রোফেজ 1 এর ভাগগুলো। প্রোফেজ 1 এর মধ্যে ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডাইকাইনেসিস, টোটাল পাঁচটাইতে হইলো। হ্যাঁ, পাঁচটা ধাপের মধ্যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো পড়তে হবে, তাহলেই হয়ে গেল। ল্যাপটোটিন, ল্যাপটোটিন ধাপের মধ্যে তুমি শুধু পড়বে যে বুকে দেখা যায়, পোলারাইজড বিন্যাস দেখা যায়। জাইগোটিন ধাপের মধ্যে বাইভ্যালেন্ট দেখা যায়। প্যাকেটিন ধাপের মধ্যে কায়াজমা দেখা যায়, টেট্রার দেখা যায়। সিনেপসিস দেখা যায়। ডিপ্লোটিন ধাপে প্রান্তিকরণ দেখা যায়। ডায়াকাইনেসিস ধাপে
কিছুই হয় না, শেষ। তাহলে শুধুমাত্র তুমি পয়েন্টগুলো পড়ে গেলা, তোমার আর এমসিকিউ সলভ করা লাগবে না এখান থেকে আর। তাহলে এখান থেকে এই কয়টা এমসিকিউ পারার মতো। দেখো যেগুলো বেশি বেশি বার করে আসছে ওইটা নিয়ে একটু আলোচনা করি। কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে কোন ধাপে? ক্রসিং ওভার বা কায়াজমা তৈরি হয় তোমার প্যাকাইটিন ধাপে। এই কোষটা অনেকবার আসছে এবং আমরা যেন এগুলো পারি। তারপর কত সংখ্যক মাইটোটিক কোষ বিভাজনে 28টি অপত্য কোষ তৈরি হয়? আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আহ কত সংখ্যক মাইটোটিক বিভাজনে 28টি অপত্য কোষ তৈরি হয়, উৎপন্ন হবে? আচ্ছা, এখানে এটা কথা লেখা আছে যে n সংখ্যক মাইটোটিক কোষ বিভাজনে উৎপন্ন অপত্য কোষের সংখ্যা হচ্ছে 2n। কারণ মাইটোসিস কোষ বিভাজনের সময় যদি 2টা কোষ থেকে শুরু হয় তাহলে 4টা কোষ তৈরি হয়। এটা যখন আমরা ছোটবেলায় যখন পড়তাম না মাইটোসিসের হিসাবগুলোতে, মাইটোসিস বলছেন, হ্যাঁ মাইটোসিসের ছোটবেলায় যখন হিসাবে পড়তাম তখন ওইভাবে পড়ছিলাম আর কি, 2n হিসাবে। এটা তুমি মাথায় রেখো। ওকে, তারপর স্পোরোফাইটিক কোষের কোথায় মিউসিস ঘটে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবার এটা আসার মতো কোশ্চেন, জনন মাতৃ কোষে স্পোরোফাইটিকে। আর আরেকটা কোশ্চেন তাহলে আসতে পারে গ্যামিটোফাইটিক কোষে কোথায় হয়? গ্যামিটোফাইটিক কোষের মধ্যে হয় জাইগোটে। তাহলে এই অনুযায়ী মিউসিস 3 রকমের হয়, যেটা তোমার বইতে আছে, আমি বই থেকে বলি যে মিউসিস 3 রকমের হয়। এটা হচ্ছে টার্মিনাল মিউসিস, তারপরে হচ্ছে স্পোরিক মিউসিস, জাইগোটিক মিউসিস। জাইগোটিক মিউসিস হয় নিম্ন শ্রেণীর উদ্ভিদে যেমন ছত্রাক এবং শৈবালের মধ্যে। তারপর স্পোরিক মিউসিস হয় সুপুষ্পক উদ্ভিদে। স্পোরিক মিউসিসটা স্পোরোফাইটিক উদ্ভিদে জননমাতৃ কোষে হয়। এবং আরেকটা যেটা টার্মিনাল মিউসিস, টার্মিনাল মিউসিস হবে মানুষের মধ্যে। তাহলে জাস্ট এতটুকু মাথায় রেখো যে মানুষে কোন ধরনের মিউসিস হয়। আর এটাও কিন্তু জননমাতৃ কোষে হয়, টার্মিনাল লিখে দিই যেন মাথায় থাকে। টার্মিনাল মিউসিস মানুষের। জাইগোটিক কোথায়? জাইগোটে নিম্ন শ্রেণী উদ্ভিদে। এতটুকু তাহলে পারা যাবে। তারপর এখান থেকে আর এমসিকিউ বা হামরি ভাবে নাই। সিনেপসিস দেখা যায় কোথায়? জাইগোটিন ধাপে। তারপর ক্রসিং ওভার সম্পর্কিত কথাবার্তা। ক্রসিং ওভার সম্পর্কিত প্রথম ধারণা দেয় কে? থমাস হান্ট মর্গান। অনুজীব চ্যাপ্টারে চলে যাও। আচ্ছা, তারপরে কয়টা রিটেন কোশ্চেন বলি। মাইটোসিস মিওসিসের মধ্যে পার্থক্য, রিটেন কোশ্চেনটা তোমরা নিজ দায়িত্বে পড়ে যাবা। তারপর চ্যাপ্টার 3 তে সিলেবাসে নাই। অনুজীব চ্যাপ্টার থেকে প্রথমে রিটেন নিয়ে আলোচনা করি। তোমার ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য বলতে পারে। T2 এবং T2 যেগুলো ভাইরাস থাকে ওগুলো লাইটিক চক্র দেখা যায় এবং ল্যামডা সিরিজ যুক্তগুলোতে লাইসোজেনিক চক্র দেখা যায়। তাহলে টি সিরিজ এবং ল্যামডা সিরিজ মানে লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রের মধ্যে পার্থক্য, খুব আসার মতো কোশ্চেন। কতবার আসছিল ফ্লাজেলা এবং পিলির মধ্যে পার্থক্য। সো ওই টাইপের কোশ্চেনগুলো আমরা যেন এবার পারি। তারপরে ম্যালেরিয়া পার্টটা আছে, ম্যালেরিয়ার মধ্যে যে হ্যাপাটিক সাইজোগনি এবং এরিথ্রোসাইটিক সাইজোগনি, ওই দুইটার মধ্যে ডিফারেন্স কি, এটা আসতে পারে। সো তুমি যেন এটা খুব ভালো মতো খুব কনসিয়াসলি এগুলো পড়ে যাও, আমি দেখাই দিচ্ছি কয়েকটা বিষয়। তাহলে প্রথমে সবার আগে তো এমসিকিউ করা লাগবে। ব্যাঙাচি আকার ভাইরাস গুলা কোনগুলো? ব্যাঙাচি আকার হচ্ছে টি সিরিজ যুক্ত গুলা, T2 T4। মনে রাখার টেকনিক হচ্ছে ব্যাং টি, ব্যাং দিয়ে ব্যাঙাচি, টি দিয়ে টি দিয়ে সবগুলা টি। পাউরুটি একটা আকার হচ্ছে হাবা, হারপিস এবং ভ্যাকসিনিয়া। তারপরে দণ্ডাকার তো আমরা জানি ATM, এ দিয়ে হইতেছে আলফা আলফা, টি দিয়ে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস এবং এম দিয়ে হচ্ছে মামস ভাইরাস। এই কয়টাই পড়বা। সূত্রাকারটা আসতে পারে ইবোলা ভাইরাস, মোটোরেস্ট্রিক ভাইরাস। তারপর নিউক্লিক অ্যাসিডের অনুযায়ী ডিএনএ এবং আরএনএ, এটা মাস্ট তোমার জানতে হবে। ডিএনএ ভাইরাস কোনগুলো এবং আরএনএ ভাইরাস কোনগুলো? ডিএনএ ভাইরাস গুলো হচ্ছে T2 টিআইভি, তারপরে টি দিয়ে দুইটা নাম, তারপরে ভি দিয়ে দুইটা নাম, ভ্যারিওলা ভ্যাকসিনিয়া, আরেকটা অ্যাডিনো হার্পিস সিমপ্লেক্স। T2 টিআইভি, ভ্যারিওলা ভ্যাকসিনিয়া, অ্যাডিনো হার্পিস সিমপ্লেক্স। আরেকটা আছে উদ্ভিদে হয় যেটা হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস, এখানে লেখা নাই হয়তো বা লিখে দিচ্ছি, ফুলকপি মনে রাখলেই হয়। ফুলকপির মোজাইক ভাইরাস হচ্ছে ডিএনএ ভাইরাস। তারপর আরো কিছু আছে যেটা হচ্ছে প্যারাভিরিডি গোত্রের যে ভাইরাস X174 এবং M13 কোলিফাস, এগুলো যে ডিএনএ হচ্ছে এক সূত্রক। আমরা তো জানি একটু আগে পড়েছিলাম ডিএনএ দ্বিসূত্রক, বাট এগুলো ভাইরাসের ডিএনএ হচ্ছে এক সূত্রক, পারা যাবে। তারপরে আরএনএ ভাইরাসের মধ্যে কি কি মাথায় রাখবো? বাকি যা যা থাকে ওগুলো সব আরএনএ ভাইরাস। বাট রিওভিরিডি গোত্রের রিও ভাইরাস বা ধানের বামন রোগের ভাইরাস, এগুলো হচ্ছে ডিএনএ, আরএনএ হচ্ছে দ্বিসূত্রক। মেইনলি ডিএনএ হয় দ্বিসূত্রক, বাট আরএনএ এখানে দ্বিসূত্রক। এটা এক্সেপশন আর কি, এক্সেপশন গুলো আসবে। তারপরে বহিস্থ আবরণবিহীন ভাইরাস কোনটা? টিএমভি, T2 ভাইরাস। এবং বহিস্থ আবরণ যুক্ত ভাইরাস কোনগুলো? এনভেলপ থাকে কোনগুলোতে? এনভেলপ থাকে এটা হচ্ছে লিপোপ্রোটিন যুক্ত এনভেলপ, যেগুলোকে বলে লিপো ভাইরাস। সো ভাইয়া লিপো ভাইরাসের এক্সাম্পল কি? হাই লিপোর
এইচআইভি লিপোভাইরাসের এক্সাম্পল। হাই দিয়ে হইতেছে এইচ দিয়ে হইতেছে এইচআইভি, ই দিয়ে হইতেছে ইনফ্লুয়েঞ্জা, লিপোতে হচ্ছে লিপোভাইরাস, এইচআইভিতে এইচআইভি। এইচআইভি আছে? হ্যাঁ এইচআইভি তো আছে। তাহলে হাই দিয়ে হইতেছে হারপিস। তাহলে হাই লিপোর এইচআইভিতে আমরা মাথায় রাখতে পারবো লিপোভাইরাসের এক্সাম্পল বা বহিঃস্থ আবরণযুক্ত ভাইরাস। তারপর এখানে আরো কয়েকটা এমসিকিউ আছে যে ভেরিয়েট কি, ভিরিয়ন কি, আর প্রিয়ন কি। প্রোটিন ফাইব্রিলকে বলা হয় প্রিয়ন, ভিরিয়ন হচ্ছে তোমার সংক্রমণ ক্ষমতা সম্পূর্ণ সম্পূর্ণ ভাইরাস, সংক্রমণ আরএনএ কে বলা হয় ভেরিয়েট। তিনটা পয়েন্ট জাস্ট খেয়াল রাখবো, এমসিকিউতে আসতে যেন পারি। তারপর এই টোবাকোমোজাইক ভাইরাসে প্রোটিন আবরণকে কি বলা হয় দেখছো কতবারই আসছে, ক্যাপসিড। এখানে তো টোবাকোমোজাইক ভাইরাসের প্রোটিন আবরণকে বলে ক্যাপসিড। হ্যাঁ, তারপর প্রদত্ত ভাইরাসগুলোর মধ্যে সব থেকে ছোট কোনটা? গবাদি পশু ফুট অ্যান্ড মাউথ রোগের ভাইরাস হচ্ছে সব থেকে ক্ষুদ্র ভাইরাস। ওকে, তারপরে ভাইরাস থেকে কি বলবো, ভাইরাসের জড় বৈশিষ্ট্য কিছু আছে, জীবিত বৈশিষ্ট্য কিছু আছে, ওগুলা যদি না চাও পড়ার দরকার নেই, বাট ওইটা এমসিকিউ আবার দেখে যেতে হবে। এখান থেকে ম্যাক্সিমাম এমসিকিউ তুমি পড়ে যাবো। যেমন জেনেটিক উপাদানের সুরক্ষাকারী ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলা হয়? ক্যাপসিড। দেখো এই কোশ্চেনটা চিটাগাং ইউনিভার্সিটিতে 22-23 আসছে, অ্যান্সার বি ক্যাপসিড। মানে ক্যাপসিডের সাথে প্রোটিনের সম্পর্কিত, এবং এই কোশ্চেনটা ছিল এরকম যে ভাইরাসের প্রোটিন আবরণ হচ্ছে ক্যাপসিড। তারপর দেখো সেম কোশ্চেনটাই আবার ঢাকা ভার্সিটিতে 23-24 আসছে, এই প্রোটিন সম্পর্কিত কথা ক্যাপসিড। তার মানে কোশ্চেন কিন্তু রিপিট হয়, বুঝতে পারছো তুমি? কোশ্চেন রিপিট হয়, ঘুরে ফিরে একই কোশ্চেনই আসতেছে। আর এই কোশ্চেনটা না পারলে, মানে এই কোশ্চেনটা আসলে দেখো পারা এক জিনিস, আবার পরীক্ষার হলে খুব তাড়াতাড়ি পারা আরেক জিনিস। তুমি এই কোশ্চেনটা যদি পরীক্ষার হলে বুঝে যাও যে কমন আসছে, তাহলে খুব তাড়াতাড়ি পারবে। খুব তাড়াতাড়ি পারলে তোমার সুবিধা হবে পরবর্তীতে ফিজিক্স আর ম্যাথ দেখানোর সময়। ওকে, কোন ভাইরাসটি বহিঃস্থ আবরণযুক্ত ভাইরাস নয়? টিএমভি। কারণ আমরা জানি হাইলি পর এইচআইভি দিয়ে বাকিগুলো বহিঃস্থ আবরণযুক্ত ভাইরাস, পারা যাবে এগুলো। তারপর নিচের কোনটি নগ্ন আরএনএ ভাইরাস? কেমন কোশ্চেন? নগ্ন আরএনএ ভাইরাস হচ্ছে ভিরিয়েড। তাহলে আরএনএ ওয়ার্ডটা আছে না, আরএনএ সম্পর্কিত আমরা একটু কিন্তু পড়ে আসলাম ভিরিয়েড। প্রিয়ন হচ্ছে প্রোটিন ফাইব্রিল, আর ভিরিয়ান হচ্ছে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাস। সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাসকে বলা হয় নিউক্লিও ক্যাপসিড। লাইটি চক্র দেখা যায় টি সিরিজে এবং লাইসোজেনিক চক্র দেখা যায় ল্যামডা সিরিজে। প্রোফাজ গঠন হয় কোথায়? প্রোফাজ গঠন হয় লাইসোজেনিক চক্রে, প্রোফাজ। তারপর কিছু কিছু ভাইরাস আছে, ভাইরাস ঘটিত রোগ আছে, ওই কয়েকটা ভাইরাসের নাম শিখবা এবং কয়েকটা ভাইরাস ঘটিত রোগ শিখবা। যেমন আমি দাগিয়ে দিচ্ছি এখানে, এইডস তো জানো, এইচআইভি যেগুলো জানো ওগুলো দরকার নেই। বার্ড ফ্লু, ইনফ্লুয়েঞ্জা H5N1, এটা আসার মতো। সোয়াইন ফ্লু H1N1, সোয়াইন ফ্লু হয় মানুষে না, তাহলে এক দিয়ে শুরু হবে এগুলো। ক্যাপোসি সার্কোমা, এটা আসার মতো কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। দেখবা যে এটা দিয়ে দিছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, ক্যাপোসি সার্কোমা। সার্স হচ্ছে নিপা ভাইরাস। তারপর গুটি বসন্ত স্মল পক্স ভেরিওলা ভাইরাস, জলবসন্ত চিকেন পক্স ভেরিসেলা জোস্টার ভাইরাস, এই দুইটা খুব ইম্পর্টেন্ট। তারপর এখান থেকে জলাতঙ্ক র্যাবিস ভাইরাস, এটা তো তুমি সবাই জানো, আমরা জলাতঙ্ক রোগের কারণ হচ্ছে র্যাবিস। তারপর এখানে আসে গো বসন্ত ভ্যাকসিনিয়া দিয়ে। আচ্ছা আচ্ছা ইঁদুরের টিউমার পোলিওমা, এটাও একটু পড়ে রাখো। সাধারণ সর্দি কাশি কোন ভাইরাসের কারণে হয়ে থাকে? সাধারণ সর্দি কাশি হয় রাইনো ভাইরাস দিয়ে, এটা জিএসটিতে আসছিল কিন্তু 23-24-এ। তারপর আরো কিছু ইম্পর্টেন্ট এমসিকিউতে আমরা যাই। রাজশাহী ইউনিভার্সিটির 20 কোষের একটা কোশ্চেন আসছে যে সোয়াইন ফ্লুর জন্য দায়ী কোনটা, আর এখানে পোষ্য কোষের কোথায় ভাইরাসের প্রোটিন যুক্ত হয়? এই কোশ্চেন অ্যান্সার হচ্ছে এই রিসেপ্টর সাইটে। আর সোয়াইন ফ্লুর জন্য দায়ী কোনটা তাহলে? H1N1। তারপর বার্ড ফ্লুর জন্য দায়ী কোনটা? বি দিয়ে কেন? H5N1। হ্যাঁ, ধানের টুংরো রোগ হয় না, ধানের টুংরো রোগ হয়। তারপরে কলাতে কি হয়? বাঞ্চি টপ হয়। তারপর টমেটোতে কি হয়? বুসিস্টার। তামাকে কি হয়? টোবাকো মোজাইক ভাইরাস দিয়ে তামাকে রোগটা হয়। তারপর কোন ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায়? ইবোলা। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবার দেখো যে এই টাইপের প্রশ্ন দিয়ে দিছে, আর এগুলা না পারলে সর্বনাশ। নিচের কোনটি ভাইরাস গঠিত রোগ? ভাইরাস গঠিত রোগ এখানে ডেঙ্গু, মোটামুটি পারা যাবে। তারপরে ভাইরাস গঠিত রোগ সময়ের মধ্যে আরো কিছু পার্ট আছে, তারপর ওগুলো একটু বসে বসে বলি। তার পরবর্তী পার্টের মধ্যে তুমি যদি যাও যে যেমন কোভিড-19 পার্টের মধ্যে,
কোভিড-19 এর মধ্যে থেকে কিছু আসার মতো ওইভাবে কিছু নয়। পাপা রিং স্পট ভাইরাস থেকে তোমার মাথায় রাখতে হবে, পাপা রিং স্পট ভাইরাস একটা আরএনএ ভাইরাস, এতটুকু মাথায় রাখলেই চলবে। তারপর ক্যান্সার এবং সংযুক্ত ভাইরাস, এটার মধ্যে লিভার ক্যান্সার হেপাটাইটিস বি দিয়ে হয়, এটা আমরা পারবো। লিম্ফোমা, নেজোফিরেঞ্জিয়াল ক্যান্সার ইপসেন বার ভাইরাস দিয়ে হয়, এটা পারার মতো পারবো। তারপরে টি সেল লিউকোমা হয়, হিউম্যান টি সেল লিউকোমিয়া ভাইরাস, দেখুন নামের মধ্যে ক্যান্সার আছে। এনএচএডিএল ক্যান্সার হচ্ছে পেপ্লোমা বা ওয়ার্ড ভাইরাস, এটার একটা ওয়ার্ড। ক্যাপসিস সারকোমা হয় হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে। এগুলো মোটামুটি পারার মতো, পারবো আশা করি। ইপসেন বার ভাইরাস দিয়ে হয়, এটা পর। তার পরবর্তী কথাবার্তার মধ্যে এখান থেকে ভাইরাস, ভিরিয়ন এবং ভিরিয়েট, এগুলো বলতে কি বুঝে এতটুকু একটু পড়ে নেওয়া তাহলেই হয়ে যাবে আশা করি। তারপরে ব্যাকটেরিয়া পার্টে চলে আসো। ব্যাকটেরিয়া পার্টের মধ্যে ব্যাকটেরিয়া শ্রেণী বিভাগের মধ্যে সবকিছু পড়া লাগবে না, এগুলা কোথাও আসার মতো না বা আসে না নর্মালি। এটা বাদ প্রথমে ব্যাকটেরিয়া শ্রেণী বিভাগ। তুমি পরবর্তী টপিকে চলে যাবে, ব্যাকটেরিয়া উপকারিতা। উপকারিতার মধ্যে তুমি শুধুমাত্র এমসিকিউ সলভ করবা, এখান থেকে কিছুই পড়ার দরকার নেই। কৃষি ক্ষেত্রে ব্যবহার করা অ্যাজেরো ভেক্টর, সিউডোমোনাস এবং ক্লস্ট্রিডিয়াম এসিপি নাইট্রোজেন সংবন্ধনে ব্যবহার করা হয়। রাইজোবিয়াম সিম জাতীয় উদ্ভিদের মূলে নডিউলে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। পতঙ্গনাশকে বেসিলাস থিরিনজেন্সিস ইউজ করা হয়। নাইট্রিফিকেশনে নাইট্রোসোমোনাস, নাইট্রোককাস এবং নাইট্রোভেক্টর। তারপর এখান থেকে আর কিছু নাই ভাই। শিল্পক্ষেত্রের মধ্যে কি পড়া যায়, দুগ্ধ সম্পর্কিত ওয়ার্ডটা থাকলে ল্যাকটাস, লেক্টোবেসিলাস এগুলো ওয়ার্ডটা আসবে, ল্যাক্টো দিয়ে নাম থাকবে। পাট শিল্পে ব্যবহার করা হয় ক্লস্ট্রিডিয়াম। দেখো পাট শিল্পে এবং চামড়া শিল্পে বেসিলাস, এগুলো আসার মতো প্রশ্ন, এগুলো একটু পড়ে ফেলবা। তারপর দেখো ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, এগুলো সবগুলো রোগী হয় হচ্ছে ডিএনএ কি বলে ব্যাকটেরিয়া দিয়ে। এবং যক্ষা রোগের জন্য মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তারপর কুষ্ঠরোগ যেটা লেপ্রোসি, দেখো নাম আছে লেপ্রি। নিউমোনিয়া। মেনিনজাইটিস, মেনিনজাইটিটিস। কলেরা। হুপিং কাশি, এটা তো জানোই পার্টুসিস। অ্যানথ্রাক্স। ডিপথেরিয়া। ধনুষ্টঙ্কার, ক্লস্ট্রিডিয়াম টিটেনি। টিটিনি হচ্ছে ধনুষ্টঙ্কার আর কি। তারপর আমাশয় হচ্ছে বেসিলাস ডিসেন্ট্রি। টাইফয়েড হচ্ছে সালমোনেলা টাইফি। এতটুকু মাথার মধ্যে রাখলে আমরা পারবো। তার পরবর্তী টপিকের মধ্যে কোন ব্যাকটেরিয়াটি ভিনেগার তৈরিতে সাহায্য করে? কোন ব্যাকটেরিয়া হচ্ছে অ্যাসিডোব্যাক্টর ভিনেগার তৈরিতে সাহায্য করে। আমরা যখন ভিনেগার প্রস্তুতি পড়ছিলাম তখন কিন্তু ভাই অ্যাসিডোব্যাক্টর ওয়ার্ডটা পড়ছিলাম। আশা করি পারবো এগুলো। তারপরে কোনটি ব্যাকটেরিয়াটি অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না? এই টাইপের প্রশ্ন দেখবা যে এবার দেওয়ার মতো প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। অ্যাসিডোব্যাক্টর। আর ক্লস্ট্রিডিয়াম হচ্ছে অক্সিজেনের উপস্থিতি ছাড়া, অক্সিজেন থাকলে বাঁচতে পারে না, আর অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না হচ্ছে অ্যাসিডোব্যাক্টর। এক সেকেন্ড। এবার এটা আসার মতো কোশ্চেন। তারপরে ইকোলাই, এই ৬ নম্বর এমসিকিউটা দেখো। ইকোলাই মানুষের অন্ত্রে কোন ভিটামিন তৈরি করে? ইকোলাই মানুষের অন্ত্রে ভিটামিন বি12 তৈরি করে। তারপরে নিচের কোন অণুজীব জীবাণু অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় না? এই টাইপের প্রশ্ন আসলে তুমি দরকার নেই তোমার এগুলা পড়ার, আসলে এত সময় নাই আমাদের পরীক্ষার আগে। ডিউতে যেগুলো আসছে ওগুলো আগে দেখে ফেলবা। যেমন কোন ব্যাকটেরিয়া একটিমাত্র ফ্লাজেলা থাকে? একটিমাত্র ফলে ভিব্রিও কলেরাতে, মোনোফ্লাজেলাম। তারপর কম আকৃতি কোনটা? ভিব্রিও। এগুলো পারার মতো, এগুলো পারবা, যেগুলো পারবা এগুলো একটু দেখে দেখে যাবা। ডিউতে 18-19 সালে একটা কোশ্চেন আসছিল যে নাইট্রোজেন সংবন্ধনে কোনটা ব্যবহার করা হয়? নাইট্রোজেন সংবন্ধনে সক্ষম হচ্ছে সিউডোমোনাস। অ্যাসিডোব্যাক্টর না কিন্তু অ্যাজেরোব্যাক্টর। বেসিলাস তো হবে না, নাইট্রোব্যাক্টর তো হবে না, তাহলে এসিপি, অ্যাজেরোব্যাক্টর, সিউডোমোনাস এবং ক্লস্ট্রিডিয়াম, এসিপি দিয়ে আমরা মনে রাখতে পারি এখানে। তার পরবর্তীতে মিথজীবী ব্যাকটেরিয়া কোনটি? মিথজীবী ব্যাকটেরিয়া পার্টের মধ্যে মিথজীবী ব্যাকটেরিয়া কোনটা? এটা হচ্ছে রাইজোবিয়াম। ব্যাকটেরিয়া কোষপ্রাচীরে ছেড়ে থাকে কি? মিউকো মিউকোপেপটাইড বা মোমারিক অ্যাসিড। পাটের আশ ছাড়াতে কোনটা ব্যবহার করা হয়? পাটের আশ ছাড়াতে ব্যবহার করা হয় ক্লস্ট্রিডিয়াম। তারপরে ইকোলাই মানুষের অন্ত্রে কোন ভিটামিন তৈরি করে? ইকোলাই ভিটামিন বি তৈরি করে। এগুলো মোটামুটি পারার মতো কোশ্চেন, এগুলো পারবা আশা করি। তারপরে ম্যালেরিয়া, যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে ম্যালেরিয়াতে তোমার প্রথমত রোগের নামগুলা শিখতে হবে, মানে পরজীবীর নাম। রোগের নাম পারলে তো ভালোই, না পারলে দরকার নাই। সুপ্তাবস্থাগুলো মাস্টে জানতে হবে। আচ্ছা, এখান থেকে একটা ক্যামেরা অন করলে ভালো হয়। সরি।
আচ্ছা, যেটা বলতেছিলাম যে প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের সুপ্ত অবস্থা 8 থেকে 15 দিন, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া সুপ্ত অবস্থা হচ্ছে 18 থেকে 40 দিন। তাহলে ম্যালেরিয়ার এই দুইটা পয়েন্ট তোমার আগে মাথায় রাখতে হবে, যে প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের কত, প্লাজমোডিয়াম ওভালির কত। তার পরবর্তীতে বুঝলাম যে প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের সুপ্ত অবস্থা, তার পরবর্তীতে প্লাজমোডিয়াম ওভালিটা মাথায় রাখার দরকার নেই, এগুলো মাথায় রাখার দরকার নেই। শুধুমাত্র 36 দেখো সবগুলাই 48 ঘন্টা অন্তর অন্তর জ্বর আসে। মাথায় রাখতে হবে যে 2 থেকে 3 দিন অন্তর অন্তর জ্বর আসে। কার ক্ষেত্রে? ম্যালেরিয়া জ্বরের ক্ষেত্রে। 72 ঘন্টা অন্তর অন্তর জ্বর আসে শুধুমাত্র এই প্লাজমোডিয়াম ম্যালেরিয়াতে। তাহলে এটা যেন আমরা পারি। তার পরবর্তী টপিকে আসো। এখানে ম্যালেরিয়ার বিস্তারিত হিবিজিবি কথাবার্তা বলছে, হিবিজিবি কথাবার্তা আমরা না পড়ে সরাসরি কিছু বেসিক কথাবার্তায় মাথায় মনোযোগ দিই। মনোযোগ দেওয়ার আগে তুমি একটু হাসান স্যারের বইটা খুলো। হাসান স্যারের বইটা খুলে যে কটা কথা বলবো ওই কটা কথা একটু কষ্ট করে একটু দাগায় রাখো। ম্যালেরিয়া পার্টের মধ্যে ম্যালেরিয়াতে দুইটা চক্র হয়, একটা হচ্ছে যৌন চক্র এবং অযৌন চক্র। তোমার মাথায় রাখতে হবে যৌন চক্র হয় কোথায়, অযৌন চক্র হয় কোথায়। এটার মধ্যে অযৌন চক্রটা হয় মানব দেহে, মানুষে, আর যৌন চক্র হয়ে হইতেছে মশকিতে। মশাতে হচ্ছে যৌন চক্র। এই যৌন চক্র ধাপের মধ্যে আবার দুই ভাগে ভাগ করা যায়, গ্যামেটিগোনি এবং স্পোরোগনি। এগুলো আমাদের বিষয় না। বিষয় হচ্ছে মশকির ধাপের সবার শেষের যে পর্যায়টা ওটাকে বলে স্পোরোফাইট। এই স্পোরোফাইট দশাটাই মানুষের প্রথম ধাপ। মানুষের শরীরের মধ্যে আবার দুইটা ধাপ সংঘটিত হয়, যেটার মধ্যে একটা হচ্ছে হ্যাপাটিক সাইজোগনি আর একটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। হ্যাপাটিক সাইজোগনির তোমার ধাপগুলো মাথায় রাখতে হবে এখানে। তাহলে হ্যাপাটিক সাইজোগনির ধাপগুলো কি কি এবং এরিথ্রোসাইটিক সাইজোগনির ধাপগুলো কি কি, আমি জাস্ট তোমাকে একটু ধরাই দিলাম এই অংশটুকু। এবং এটার মধ্যে এই মানুষের ধাপের সবার শেষের যে মানে এরিথ্রোসাইটিক সাইজোগনি সবার শেষে হয়, এবং এরিথ্রোসাইটিক সাইজোগনিতে মশকের যে সবার শেষে যে উপাদান তৈরি হয় এটা হচ্ছে গ্যামেটোসাইট। এই গ্যামেটোসাইটটা তারপরে আবার মশার দেহে চলে যায়। তাহলে মানুষের শরীরে প্রথম জিনিসটা হচ্ছে স্পোরোজয়েড, স্পোরোজয়েড, এবং স্পোরোজয়েডটা পরবর্তীতে মানুষে আসে হ্যাপাটিক সাইজোগনিতে হ্যাপাটোসাইটে যায়, হ্যাপাটোসাইট থেকে আলটিমেটলি আবার এরিথ্রোসাইটে যায়, এরিথ্রোসাইট মানে আরবিসিতে যায়, আরবিসিকে ভক্ষণ করে বা আরবিসি ধ্বংস করে, আরবিসি ধ্বংস করার পরে গ্যামেটোসাইট তৈরি হয়, এবং ওই গ্যামেটোসাইট গুলা তোমার আবার মশাতে যায়, এবং মশাটা স্পোরোফাইট দশাতে মানে মশকের শরীরে, মশা তো প্রাথমিক পোষক, মানুষ হচ্ছে মাধ্যমিক পোষক, মশাতে আলটিমেটলি তোমার স্পোরোফাইটিক দশাটা সম্পন্ন হয়। এই কথা, এটা হচ্ছে বেসিক কথা। এই বেসিক কথা অনুযায়ী কয়েকটা এমসিকিউ তোমার মাথায় রাখতে হবে। এমসিকিউর মধ্যে আমি কয়েকটা জিনিস বলে দিচ্ছি। দেখো, অ্যামিবোট্রোফোজের দশায় সাপনাস দানা দেখা যায়। তারপর সাইজন্ট হচ্ছে বহুনিউক্লিয় যুক্ত একটা দশা, সিগনেটিং হচ্ছে আংটির মতো দশা, ট্রোফোজের হচ্ছে ক্ষণস্থায়ী দশা। এরকম কিছু এমসিকিউ জানানোর পারি। কোন ম্যালেরিয়া পরজীবীর যৌনচক্র সর্বশেষ ধাপ কোনটা? সর্বশেষ ধাপ হচ্ছে, আচ্ছা, যৌনচক্রের সর্বশেষ ধাপ স্পোরোজয়েড। এই যে এটাই তো এতক্ষণ ধরে বললাম। ম্যালেরিয়া শব্দটি কোন বিজ্ঞানী সর্বপ্রথম ব্যবহার করেন? টোটি। তারপর এরিথ্রোসাইটিক সাইজোগনি কোন ধাপে হিমোজয়েন তৈরি হয়? হিমোজয়েন তৈরি হয় হচ্ছে অ্যামিবোট্রোফোজের ধাপে, যেটি একটু আগে বলে আসি। ম্যালেরিয়া পরজীবী কর্তৃক লোহিত রক্তকণিকার ভিতরে তৈরিকৃত রঞ্জক কোনটা? লোহিত রক্তকণিকার ভিতরে তৈরি হয় হিমোজয়েন। হিমোজয়েন তৈরি হয়, এবং হিমোজয়েন কোন দশায় তৈরি হয় এই প্রশ্নটা তোমার মাথায় রাখতে হবে। হিমোজয়েন তৈরি হয় অ্যামিবোট্রোফোজের দশাতে, অ্যামিবোট্রোফোজের দশাতে। তারপর মানবদেহে আক্রমণকারী ম্যালেরিয়া জীবাণুর প্রথম দশার নাম কি? স্পোরোজয়েড। এগুলা যেন আমরা বেসিক প্রশ্নগুলো পারি পরীক্ষার আগে বা পরীক্ষার হলে যাই। তারপর নগ্নবীজি আবৃতবীজি চ্যাপ্টারে চলে যাও। নগ্নবীজি আবৃতবীজি চ্যাপ্টারের মধ্যে মাথায় রাখা লাগবে প্রথমত, সরাসরি এমসিকিউতেই চলে যাই। তারপরও কয়টা আগে তোমাকে এখান থেকে একটা রিটেন কোশ্চেন বলি। নগ্নবীজি আবৃতবীজি চ্যাপ্টারে রিটেন কোশ্চেনের মধ্যে তোমার প্রথমে আসবে মালবিস এবং পৌসির মধ্যবর্তী শনাক্তকারী বৈশিষ্ট্য, বা মালবিস এবং পৌসির মধ্যবর্তী পার্থক্যকারী বৈশিষ্ট্যটা কি? আশা করি মালবিস এবং পৌসির মধ্যে পার্থক্যটা পারবা। এই বই থেকে পড়বা, সরাসরি বই থেকে পার্থক্য কয়েকটা পড়ে ফেললে বাকিগুলো পারা যাবে। তারপরে চ্যাপ্টার 8 এর মধ্যে আরো একটা পার্থক্য আছে, যেমন একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন এবং কাণ্ডের মধ্যে পার্থক্য কি? তারপর একবীজপত্রী উদ্ভিদের মূল এবং একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে পার্থক্য কি? দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের পার্থক্য কি? এই টাইপের প্রশ্নগুলো।
এটা মনে রাখার টেকনিকও আছে কিছু। একবীজপত্রী উদ্ভিদের মধ্যে কাণ্ডে থাকে না হচ্ছে কাণ্ডরোম, অন্ততক, পরিচক্র, মজ্জা, মচরি, সেগুলো কিছু থাকে না। চ্যাপ্টার 9 থেকে তোমার কিছু রিটেনের প্রশ্ন মাস্ট আসবে, যেমন C3 এবং C4 চক্রের মধ্যে পার্থক্য কি। তারপর C3 C4 চক্রের মধ্যে পার্থক্য যদি অপশনে পরীক্ষায় না আসে তাহলে আসবে কেলভিন চক্র এবং হ্যাসো স্ল্যাক চক্রের মধ্যে পার্থক্য কি। এটাও যদি না আসে তাহলে তোমার আসবে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া বলতে কি বুঝো। এটাও যদি না আসে তোমার আসবে অপচোষণ বলতে কি বুঝো। এটাও যদি না আসে তারপরে আসবে তোমার শ্বসনের 4টা ধাপে তৈরীকৃত শক্তির ব্যাখ্যা দেখাও। শ্বসনের 4টা ধাপে তৈরীকৃত শক্তি তোমার বইতে যে ছকটা আছে ভাই ওই ছকটা পড়বা শুধু, তাহলেই হবে। এখান থেকে রিটেনের প্রশ্নগুলো বললাম। আর মোটামুটি মানে বোটানি থেকে না এই টাইপেরই প্রশ্ন আসে। বোটানি থেকে মোটামুটি 2টা প্রশ্ন তো আসবেই, আর জুলজি থেকে বাকি 2টা প্রশ্ন আসবে। তাহলে জুলজির প্রশ্নগুলো আমরা বিস্তারিত পরবর্তী ক্লাসে আলোচনা করবো নি, মানে পরবর্তী ক্লাস মানে কালকে জুলজির প্রশ্নগুলো আলোচনা করবো, সাথে ফিজিক্সের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো। আশা করি আমি তোমাকে ধরাই দিতে পারছি যে কি প্রশ্নগুলো মানে কোন প্রশ্নগুলো লাগে, এবং তুমি ওই ভাবেই পড়তে থাকবা, ওই হারেই পড়তে থাকবা, শুধুমাত্র তোমার জাস্ট পড়াটা বাকি, মানে বায়োলজির ক্ষেত্রে। সো আমরা সময় নষ্ট না করে সো এই টাইপের প্রশ্নগুলো পড়ে ফেলবা যে কোথায় দিনিষেক ঘটে, কোথায় দিনিষেক ঘটে না। নগ্নবীজ উদ্ভিদের মধ্যে ইফিডাতে শুধুমাত্র দিনিষেক ঘটে। নগ্নবীজ উদ্ভিদ এবং আবৃতবীজ উদ্ভিদের মধ্যে একটা মূল ডিফারেন্স হচ্ছে একটাতে দিনিষেক হয়, দিনিষেক হচ্ছে একটা উন্নত বৈশিষ্ট্য। নগ্নবীজ উদ্ভিদের মধ্যে দিনিষেক হয় না, আবৃতবীজ উদ্ভিদের মধ্যে হয়, কিন্তু একমাত্র নগ্নবীজ উদ্ভিদ যেটা হচ্ছে ইফেড্রা, যেটার মধ্যে দিনিষেক হয়। আবার আরেকটা পার্থক্য আছে যেটা হচ্ছে জাইলেমে ভেসেল এবং ফ্লোয়েমের সঙ্গীকোষ থাকে না নগ্নবীজ উদ্ভিদে, বাট আবৃতবীজ উদ্ভিদে থাকে। তো জাইলেমে ভেসেল এবং ফ্লোয়েমের সঙ্গীকোষ। আবার একটা নগ্নবীজ উদ্ভিদ আছে যেটা হচ্ছে নিটাম, নিটামের মধ্যে একটা এক্সেপশন, নিটামের মধ্যে থাকে জাইলেমে ভেসেল এবং ফ্লোয়েমের সঙ্গীকোষ। এই টাইপের প্রশ্নগুলো যেন আমরা পারি। সো বাকি প্রশ্নগুলো আশা করি তুমি মানে ধরাই দিয়েছি, তুমি জাস্ট রিডিং দিবা, প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে আশা করি পারবা। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের হেল্পলাইন আছে, আমাদের ফেসবুক পেজের মধ্যে যে কোনো মেসেজ দিতে পারো, বা এই ক্লাসের নিচেও মেসেজ দিতে পারো, সাহায্য করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই রাখি। কোনো ধরনের কোনো সমস্যা হলে আমাদের যে মেইন টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপেও তুমি মেসেজ দিতে পারো। আর এই পিডিএফটা আমি টোটালটা দিয়ে দিয়েছি, কারোর কাছে যদি এই বইটা না থাকে এই বই দেখেও তুমি পড়তে পারো দাগানো অংশটুকু থেকে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।